কেউ জানে না, তবে এই অসভ্য লোকটা আমার দুটো বোতল কেড়ে নিয়েছে। এখন টেনশনে আছি যদি কাউকে কিছু বলে বসে। কোন অসভ্য? বুঝলাম ঠিক। বলে উঠে একসাথে মারওয়া আর নুহান। তখন ওদের থামিয়ে আন্নি বলে, আরে ইশতিয়াক ভাইয়ের ছোট ভাই ডাক্তার ইয়াসির। তা বুঝলাম, কিন্তু ওনাকে তো মানাতে হবে বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য। আবার দুটো বোতল দিলি তাকে, এখন আমাদের কি হবে? উষা নুহানের কথায় হেসে ওঠে। আর বাকি তিনজন আবারও ওর হাসির কারণ বুঝতে পারে না মুহূর্তেই নিজেকে ঠিক করে ফেলে উষা। থমথমে মুখ, অসহায় ভঙ্গি পাল্টে পাশের ফাঁকা চেয়ারে বসে পড়ে। ওদের দিকে তাকিয়ে বলে, হাত উঁচিয়ে দোয়া কর, সব কয়টা বলা তো যায় না, এক্সট্রা একটা বোতল থাকতেও পারে। উষার কথার মানে বুঝে ফেলে সবাই। হাত উঁচিয়ে দেওয়ার ভঙ্গিতে বাড়িয়ে দিলে উষা আঁচলে লুকানো একটা ওয়াইনের বোতল বের করে। মুহূর্তেই সবার মুখে হাসি ফোটে। উষা তখন সবাইকে হুকুম করে, ঠিক রাত 11টায় আমার রুমে আসবি। মিশন লাল পানির লাস্ট মোমেন্ট সেলিব্রেট হবে। একসাথে সবাই ইয়াহু বলে উঠে খেতে চলে যায়। আর একটু পরে অহনার বিদায় পালা। অহনা কেঁদেই চলেছে সেই তখন থেকে। আর ইস্তিয়াক কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। ভেবে পাচ্ছে না এত কাদার কি আছে, ভালোবেসে বিয়ে করছে। কই হাসি খুশি হয়ে যাওয়ার কথা, উল্টো কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। এদিকে অহনা কান্নারত মুখে মায়ের দিকে এগিয়ে গিয়ে শক্ত করে আঞ্জুমানকে জড়িয়ে ধরে। আঞ্জুমানও মেয়েকে বুকে আগলে রেখে শান্ত করার চেষ্টা করে। সব মেয়েকেই যেতে হয় বিয়ের পর স্বামীর ঘরে। সান্ত্বনা স্বরূপ বলতে থাকে। অহনা মাকে ছেড়ে এবার বাবার দিকে এগিয়ে যায়। আনোয়ার সাহেব স্নেহভরা দৃষ্টিতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। অন্যদিকে দাঁড়িয়ে থাকা উষা, আন্নি আর মারওয়া চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। তাদের বোনদের মধ্যে অহনাই সবার বড় আর সবচেয়ে ভালোবাসার। উষা কান্না করতে করতে হেসকে তুলছে, বারবার নাক টানছে। পরনে লেহেঙ্গার খসখসে আঁচল টেনে টেনে মুছছে চোখ মুখ। আর এই দৃশ্য এক দৃষ্টিতে দেখছে একটু দূরে দাঁড়িয়ে থাকা ইন্তিশার। গুরুগম্ভীর স্বল্পভাষী এলোমেলো চুলে সাদা পাঞ্জাবি পরা ডাক্তার ইয়াসির। অহনা প্লিজ কেঁদো না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নরম কণ্ঠে সদ্য স্বামীরূপে ইস্তিয়াকের কথায় কিছুটা লজ্জা পেয়ে অহনা কান্নার গতি কমিয়ে আনে। এদিকে ইমন সাহেব আর সানা বেগম তাদের নতুন বউকে রেখে বারবার তাকাচ্ছেন ওষার দিকে। 10 বছরের ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে, একদম যেন চলন্ত পুতুল। ছেলেটা কম সাথে ইন্ডিয়া ছেড়ে আসেনি, ভাবতেই দুজন মুচকি হাসে। তবে কিছু বলতে চাইলেও ইন্তিশারের নিষেধে তারা পিছিয়ে থাকেন, যেন উষা চিনে না ফেলে এই ভয়ে সব চেপে যায়। সমস্ত চিন্তা সাইডে রেখে সানা বেগম এগিয়ে এসে অহনার হাত ধরে নরম চোখে ওকে গাড়িতে তুলে দেয়। ইস্তিয়াকও পাশে বসে পড়ে। এক এক করে বরযাত্রী যে যার মতো গাড়িতে উঠে বসে। রওনার সময় ঘনিয়ে এসেছে, চারদিকে নেমে এসেছে রাতের অন্ধকার। ফিরতে দেরি হলে শান্তি মঞ্জিলে পৌঁছানো মুশকিল হবে। অহনা, শেষবার বলছি, তোমার কান্না না থামালে আমি ড্রাইভার মানব না। এখনই তোমাকে চুমুখিয়ে বসব, পরে কিন্তু আবার আমাকে অসভ্য বলতে পারবে না, আগে থেকেই বলে দিলাম। ইস্তিয়াকের কথায় অহনার কান্না সম্পূর্ণ থেমে যায়। তা দেখে ইস্তিয়াক দুষ্ট হাসি হাসে। আর অহনা জানালার দিকে মুখ ঘুরিয়ে সবার দিকে শেষবার তাকিয়ে বিদায় নেয়। গাড়িগুলো এক এক করে বেরিয়ে পড়ে গন্তব্যের পথে। পেছনে ফেলে যায় হাজারো স্মৃতি, ভাই বোনের খুনসুটি, বাবা মায়ের ভালোবাসা। উষার দিকে একটুখানি রুমাল এগিয়ে দেয় আন্নি, চোখের পানি মুছে ফেলতে। উষা সরল মনে হাত বাড়িয়ে রুমালটা নেয়। যেই না মুখে ঠেকায়, অমনি নাকে লাগিয়ে এক পরিচিত গন্ধ, মিষ্টি বেলি ফুলের শান। উষা এই গন্ধটা কোথায় যেন আগেও পেয়েছে, কিন্তু কিছুতেই মনে করতে পারে না। রুমালটা যেন নেশার মতো টেনে নিয়ে যাচ্ছে উষাকে কোনো অজানা অতীতে। উষা ধীরে ধীরে চোখ মুছে ফেলে। বিস্ময় ভরা চোখে আন্নির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, রুমালটা কার? আন্নি, তোর? আমার ছাড়া আর কার হবে? আন্নির পাল্টা প্রশ্নে উষা একটু দমে যায়। তবু মনে হয় আন্নি যেন কিছু একটা লুকাচ্ছে। ভাবনার ডালপালা আর না মেলিয়ে শেষ গাড়িটার দিকে তাকাতেই চোখে পড়ে ওই অসভ্য লোকটা ইন্তিশার। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। চোখ দুটো ঠিক যেন পড়ে নিচ্ছে উষার চোখের ভেতরকার ঝড়। আর তখনই ইন্তিশারের ঠোঁট থেকে বেরিয়ে আসে এক ঘোলাটে ভারী স্বর, কান্নাটা জন্য করার জন্য হলেও মুছে ওটা ফেলার দায়িত্ব আমার। রাত 11টা। অন্ধকার ঘরের ভেতরে চার মাথা একসাথে গোল হয়ে বসে আছে। বাইরে তখন দূরের কোথাও থেকে সোডিয়াম আলোর নিচে বসে কুকুরগুলো ঘেউ ঘেউ করে জানান দিচ্ছে অনেক রাত হয়েছে।
চার জোড়া চোখ নিবদ্ধ সামনে রাখা ওয়াইনের বোতলের দিকে। পাশেই ছোট একটা গ্লাস এনেছে নুহান। সারাদিনের অক্লান্ত পরিশ্রমে সবাই যার যার ঘরে শুয়ে পড়েছে। সারা বাড়ি নিস্তব্ধ। কেউ ঠিক করতে পারছে না আসলে এটা তারা কি করবে, রেখে দিবে না একটু টেস্ট করবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। নুহান একটু সাহসী হওয়ায় বারবার বলছে সে টেস্ট করবে, তবে বাকিরা থামিয়ে দিচ্ছে। নীরবতা ভেঙে মারোয়া বলে, বলি এটা রেখে দে, খাওয়ার পর যদি কেউ মাতলামো করিস নির্ঘাত আমাদের বাড়ি থেকে বের করে দেবে। নুহান দ্বিমত পোষণ করে, সাথে সাথে ওয়াইনের বোতলটা কেড়ে নিয়ে গ্লাসে ঢেলে ফেলে। এই নিয়ে বাকি তিনজন ওকে মারতে শুরু করলেই হঠাৎ কারো পায়ের শব্দ কানে আসে। সবাই ঘেমে একেবারে অস্থির। দ্রুত বোতলটা লুকিয়ে পানির গ্লাসের পাশে ওয়াইন ঢালা গ্লাসটা রেখে দেয় আন্নি। ওদের কানে তখন উশানী আলমের স্বর ভেসে আসে। উনি কারোর সঙ্গে কথা বলছেন, আর ওনাকে দেখে চারজনই বেশ ভয় পায়। নুহান তো দরজা খুলে দৌড়ে পালায়। একে একে আন্নি আর মারবাও বেরিয়ে গেলে উষা শুধু একা থেকে যায় নিজের ঘরে। উষা মন খারাপ করে উঠে দাঁড়ায় প্ল্যান ভেস্তে যাওয়ায়। সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমের লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে ঘুমানোর জন্য। তবে পানির তৃষ্ণায় উঠে অন্ধকার ঘর হাতড়ে পানির গ্লাসের বদলে ওয়াইনের গ্লাসে 2 ঢোক গিলে ফেলে। মুহূর্তেই বুঝতে পারে সে ভুল জিনিস খেয়ে ফেলেছে। সাথে সাথে গ্লাসের বাকিটুকু জানালা দিয়ে ফেলে দেয়। তারপর সোজা বিছানায় শুয়ে পড়ে। এদিকে ইন্তিশার এসেছে শাহ আলম নিবাসে একটু আগে। অহনার একটা লাগেজ রয়ে গেছে সেখানে, দরকারি সব জামা কাপড় সহ। বাড়ি গিয়ে সোজা আবার ফিরে এসেছে উষাদের বাড়ি। 2 ঘন্টা টানা গাড়ি চালিয়ে উশানী আলম লাগেজ দিয়ে নিচে নেমে গেছেন কিছু নাস্তা নিতে। আর ইন্তিশার দোতলার করিডোরে ফোনে কথা বলছে ইস্তিয়াকের সঙ্গে। অন্যদিকে উষা বিছানায় শুয়ে থাকলেও তার ঘুম নেই, কেমন যেন মাথা ঘুরছে। পাগলের মতো হেসে চলেছে নিজে নিজে। একটা সময় উঠে বসে, আবারও ওয়াইন খাওয়ার জন্য নেশা চেপে বসেছে বাজেভাবে। নিজের ঘর পেরিয়ে করিডোরে এসেই সামনে দাঁড়িয়ে থাকা এক অবয়ব দেখতে পায়। সোজা সেদিকে এগিয়ে যেতে থাকে। ইন্তিশার এই সময় উষাকে দেখে চমকে ওঠে। কিছু জিজ্ঞেস করার আগে উষা বলে ওঠে, আমায় কোলে নিন, অসভ্য পুরুষ। উষার এমন আচরণে ইন্তিশারের খটকা লাগে। মাথাটা ঝুঁকিয়ে উষার মুখের সামনে আনতেই সে বুঝে যায় উষা নেশা করেছে। কিন্তু 2টো বোতল তো সে কেড়ে নিয়েছিল, তাহলে নেশা কিভাবে করলো? ভাবনার মধ্যেই উষা আবার বলে, আমায় কোলে নিন না প্লিজ, অনেকদিন কোলে উঠিনি কারো। উষা, তুমি নেশা করেছ? কে চালে খারাপ হয়ে যাবে, তুমি রুমে যাও। ইন্তিশারের কথায় উষা ঠোঁট উল্টিয়ে ফেলে, কাঁদো কাঁদো গলায় বলে, আমায় কোলে না নিলে আমি কেঁদে ফেলবো কিন্তু। ইন্তিশার পরে মহা বিপাকে। এত রাতে মেয়েটা কি শুরু করেছে? কেউ জানলে বিপদে পড়বে উষা, সাথে ব্যাপারটাও খারাপভাবে নেবে সবাই। শেষমেশ চারিপাশে তাকিয়ে অন্ধকার করিডোরে নিশ্চিত হয়ে ইন্তিশার স্বস্তির শ্বাস ফেলে তারপর উষাকে কোলে তুলে নেয়। উষা কোলে উঠতেই খুশিতে ইন্তিশারের কাঁধ জড়িয়ে ধরে বলে, আপনি অনেক ভালো রাগী ডাক্তার। উষার কথায় ইন্তিশার হেসে ফেলে, তাকে রুমে নামিয়ে দিতে হাঁটতে থাকে। সরল উষা এক দৃষ্টিতে ইন্তিশারের মুখের দিকে তাকিয়ে থাকে। এতে ইন্তিশার নার্ভাস হয়ে পড়ে। করিডোরের শেষ রুমটা নব ঘুরিয়ে ভেতরে ঢোকে ইন্তিশার। ড্রিম লাইটের আলো আধারিতে সোজা বিছানায় শুয়ে দেওয়ার জন্য যে ইন্তিশার তাকে নিচে নামায়, অমনি নরম চিকন ঠোঁট জোড়া ইন্তিশারের ঠোঁট আঁকড়ে ধরে। মুহূর্তেই ইন্তিশার স্তব্ধ হয়ে যায়। 28 বছরের প্রথম কোনো নারী ছোঁয়ায়। ইন্তিশার উষাকে ছাড়তে চাইলে উষা ঠোঁট কামড়ে ধরে। যত সময় যায় ইন্তিশার নিজের কন্ট্রোল হারাতে থাকে। একটা সময় সে মনে মনে উষাকে সরি বলে, তারপর মেয়েটা ঠোঁটে নিজের জমানো ভালোবাসা ঢেলে দেয়। পরম আবেশে আঁকড়ে ধরে উষার তুলতুলে লাল রঙা ঠোঁট জোড়া। উষা হাঁপাতে থাকলে ইন্তিশার তাকে ছেড়ে দিয়ে নিজের বলিষ্ঠ হাতে ওর কোমর জড়িয়ে ধরে আবারও নিজের দখলে নেয় ওর ঠোঁট জোড়া। 2 হাতে মাথা চেপে ধরে উঠে বসে উষা। মাথাটা প্রচন্ড ভাল লাগছে, সঙ্গে ব্যথাও করছে ভীষণ। হাত বাড়িয়ে বালিশের পাশে রাখা ফোনটা তুলে নেয় সময় দেখার জন্য। ফোনের স্ক্রিনে চাপ দিতেই চোখ আটকে যায় সময়ের জায়গায়। জল জল করে জানান দিচ্ছে 10:35 বাজে। উষা দ্রুত মাথা চেপে ধরে বিছানা থেকে নেমে দাঁড়ায়। হঠাৎ এমনটা হওয়ার কারণ কি, এই ভাবতে ভাবতে ওয়াশরুমে ঢুকে পড়ে উষা। চোখে মুখে কয়েকবার পানি ছিটিয়ে দেয়। তারপর দেওয়ালের পাশে লাগানো স্বচ্ছ কাচের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকে।
মাথার ভার কিছুটা কমেছে, তবে পুরোপুরি না। তার উপর এত বেলা হয়ে গেছে, অথচ অন্যদিনের মতো কেউ তাকে ডাকেনি। বিষয়টা অস্বাভাবিক লাগছে উষার কাছে। এইসব ভাবনার মাঝে তার চোখ পড়ে নিজের ঠোঁটের দিকে। লাল কালচে দাগ হয়ে আছে, সঙ্গে ঠোঁটটা ফুলে আছে। নরম চিকন আঙ্গুল তুলে ছুঁয়ে দেয় ঠোঁট, তাতে ব্যথা লাগে। আর পানির ছোঁয়ায় চিনচিনে অনুভূতি হয়। ভাবতে থাকে এর কারণ কি, এমন ব্যথা কেন? ঘুমের ঘোরে পড়ে গিয়েছিল কিনা এই ভেবেই টাওয়েল হাতে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে। ঘরে ফিরে নিজেকে গুছিয়ে নেয় উষা। চুল বেঁধে দরজা খুলে বেরিয়ে যাবে এমন সময় চোখে পড়ে টেবিল ল্যাম্পের পাশে রাখা ঘোলাটে এক মিশ্রণের গ্লাস। কাছে গিয়ে গ্লাসটা হাতে তুলে নাকে ধরতেই বোঝে এটা লেবু পানির সংমিশ্রণ। নজর পড়ে গ্লাসের নিচে চাপা দিয়ে রাখা ছোট এক টুকরো নীল কাগজে, যেখানে স্পষ্ট অক্ষরে লেখা, খেয়ে নাও, হ্যাঙ্গওভারটা কেটে যাবে। রোমান্সেল। আবছা কিছু স্মৃতি মনে পড়ে ওষার, যেখানে সে ভুল করে ওয়াইন খেয়েছিল। তবে তারপর সে তো ঘুমিয়ে গিয়েছিল। তাহলে মাথা ভার হওয়ার কারণ তো ওয়াইন। কিন্তু এই চিরকুট, রূপাঞ্জল, তবে কি রেড চেরি উষাকে খুঁজে পেয়েছে, নাকি কেউ মজা করেছে? উষার যতদূর মনে পড়ে তার ভালোবাসার মানুষটার কথা আন্নি, নুহান আর মারওয়া ছাড়া কেউ জানে না। তাহলে কি এদের কারো কারসাজি? মাথায় যেন আগুন ধরে যায় উষার। হম্বিদম্বি করে পুরো গ্লাস এক নিঃশ্বাসে শেষ করে বেরিয়ে পড়ে নিচে। হাতের কাছে পেলে সবাইকে আজ ঠিকই শিক্ষা দেবে। তার ইমোশন নিয়ে খেলেছে। তার উপর পুরো ঘর জুড়েও সে ওয়াইনের বোতলটা পায়নি। এখন কি দিয়ে ভাইদের ব্ল্যাকমেল করবে? সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নামে উষা। নিচে নামতেই দেখা হয় উষানি আলমের সঙ্গে। তিনি মেয়েকে দেখে জিজ্ঞেস করে, শরীর কেমন? ভালো লাগছে এখন মা? মায়ের নরম গলার স্বরে উষা কিছুটা শান্ত হয়। তবে সে অসুস্থ তো না? এমন বলার কারণ জানতে উষা পাল্টা প্রশ্ন করে, অসুস্থ? তা নয় তো কি, আম্মি যে বললো তোমার জ্বর এসেছে, এজন্য আমি আর ডাকতে যাইনি। ভেবেছি তুমি রেস্ট নিচ্ছ। তা শরীর কেমন? জ্বর কমেছে? জ্বর না কমলে অহনার রিসেপশনে যেতে হবে না তোমায়। আমি ঠিক আছি মা, চিন্তা করার দরকার নেই। এমন সময় পেছন থেকে হুট করে উষার হাত ধরে টেনে নেয় আন্নি। হঠাৎ টানায় উষা চমকে উঠে ঘাড় ঘুরিয়ে দেখে আন্নি তাকে টানছে। উষা আর কিছু না বলে দুইজন মিলে লিভিং রুমে গিয়ে বসে পড়ে। সামনে টিভি চলছে। নুহান আর মারওয়া রিমোট নিয়ে মারামারিতে ব্যস্ত। কিন্তু উষাকে দেখে তারা থেমে যায়। রিমোট রেখে ওরা দুজন এগিয়ে এসে প্রশ্নবিদ্ধ চোখে তাকায়। কি হয়েছে? তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? উষার প্রশ্নে নুহান উল্টে জিজ্ঞেস করে, তুই রাতে একা ওয়াইন খেয়েছিস কেন? কেউ যদি জানতো তখন কি হতো? উষা আমতা আমতা করে উত্তর দেয়, বিশ্বাস কর আমি বুঝতে পারিনি নুহান না, পানির বদলে ভুলে খেয়ে ফেলেছি। তবে বেশি না, একটু খেয়েছি, বাকিটা ফেলে দিয়েছি। এখন দেখ মাথা কেমন ঝিমঝিম করছে। ভালো হয়েছে, কেউ জানতেই পারেনি। এখন শোনো, ডক্টর ইয়াসিরের সাথে কথা বলবি কিভাবে? রাতেই কিন্তু তোর রেড চেরিকে খোঁজার সুযোগ। আন্নি বলে ওঠে। উষা আন্নির কথায় কিছু একটা ভাবে, তারপর বলে, আগে তুই বল, আমার রুমে লেবু পানি আর চিরকুট কে রেখেছে? আন্নি সঙ্গে সঙ্গে স্বীকার করে নেয় সেই রেখেছে। উষার মনে সন্দেহ সত্যি হয়, তবুও কিছু বলে না। যদিও কিছুদিন ধরে আন্নির আচরণ উষার কেমন জানি লাগছে। তার মন বলছে আন্নি কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটা খুঁজে বের করবেই উষা। তবে আপাতত উষা রাতের প্ল্যানিং করতে থাকে। যেভাবেই হোক আজ রাতে তার রেড চেরির কথা অসভ্যটাকে বলতে হবে। দিনকাল ভালো না। আর কতদিনই বা সিঙ্গেল থাকবে সে? অ্যানা, দরজাটা খুলো প্লিজ, পাগলামো করো না। ঘরের ভেতর থেকে ভেসে আসা কাঁচ ভাঙার শব্দে রায়ান সাহেবের টেনশন এক এক ধাপে বেড়েই চলছে। মেয়েটা এখন পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। বিগত 3 মাস ধরে কত ডাক্তার দেখিয়েছে তিনি, কিন্তু প্রতিবারই একই উত্তর। এনার দেহে এমন এক ধরনের বিষ ঢুকেছে যা ধীরে ধীরে তার মানসিক স্থিরতা নষ্ট করে দেবে। একসময় সব স্মৃতি হারিয়ে ফেলবে সে। অ্যানাকে ভালো করতে এই বিষের অ্যান্টিডট লাগবে, যা তাদের কাছে নেই। ঘরের ভেতর থেকে এখনো শব্দ আসছে। রায়ান সাহেব আর দেরি না করে দরজায় গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দেয়, তবে উল্টো নিজেই ব্যথা পেয়ে পেছনে সরে যান। কারুকার্য খচিত কাঠের ভারী দরজাটা একা কোনোভাবেই খোলা সম্ভব নয়। পাশে তার সহধর্মিনী কেঁদে অস্থির। একমাত্র মেয়ে, যার চোখে মুখে একসময় কত স্বপ্ন, আজ মেয়েটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে।
মা হিসেবে তা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। এদিকে রায়ান সাহেব পাগলের মতো চিৎকার করে ডেকে ওঠে স্টাফদের। দরজা খোলার জন্য তাড়াতাড়ি আসো। ডাকে সাড়া দিয়ে 3জন কর্মচারী দৌড়ে এসে হাজির হয়। তাড়াতাড়ি করো, এনে কিছু একটা অঘটন ঘটিয়ে বসার আগেই। মালিকের হুকুম শুনে কর্মচারীরা একসাথে দরজায় কাঁধ মিলিয়ে ধাক্কা দিতে থাকে, একবার দুবার তিনবার, কিন্তু দরজাটা একেবারে শক্ত করে বন্ধ, কোনোভাবেই খুলছে না। এদিকে ঘরের ভেতর থেকে হঠাৎ করে সমস্ত শব্দ থেমে যায়। রায়ান সাহেবের বুক কেঁপে ওঠে, অজানা ভয় আর অশুভ এক আশঙ্কা ঘিরে ধরে তাকে। স্যার, এভাবে খুলবে না, আপনি আমাদের সাহায্য করুন। একজন স্টাফ বলে ওঠে। রায়ান সাহেব আর সময় নষ্ট না করে নিজেও ওদের সঙ্গে ধাক্কা দিতে শুরু করে। একসময় সবাই একসাথে সজোরে লাথি মারতেই দরজার লক ভেঙে খুলে যায় দরজা। তড়িঘড়ি করে মিসেস এসপা রায়ান ভেতরে দৌড়ে যান। ঢুকেই চোখে পড়ে এনা মেঝেতে পড়ে আছে, বাম হাতের শিরা কাটা, তাজা রক্ত গড়িয়ে যাচ্ছে মেঝেতে। চিৎকার করে কাঁদতে কাঁদতে মেয়ের নিস্তেজ দেহটা কোলে তুলে নেন এনার মা। এদিকে সহধর্মিণী চিৎকার শুনে রায়ান সাহেব সহ বাকি স্টাফরাও ঘরে ঢুকে পড়ে। চোখে মুখে হতবাক ভঙ্গি নিয়ে রায়ান সাহেব এগিয়ে যায়, মেয়ের কাটা হাতটা তুলে ধরে, তাড়াতাড়ি একটা কাপড় চেপে ধরেন রক্ত বন্ধ করার জন্য। পাশেই ভাঙা ফ্লাওয়ার ভাস টুকরো টুকরো হয়ে ছড়িয়ে রয়েছে মেঝেতে। বোঝার বাকি থাকে না মেয়েটা কিভাবে শিরা কেটেছে। রায়ান সাহেব হুঙ্কার ছুড়ে হুকুম করে, গাড়ি বের করো এখনই। মিসেস রায়ানের অসহায়তায় মেয়ের নিস্তেজ দেহটা কোলে তুলে নিয়ে দ্রুত নামিয়ে আনেন নিচে রায়ান সাহেব। গাড়িতে উঠে রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। বেলা প্রায় 2টা। গাড়ির ব্রেক চেপে রাজীব গান্ধী হাসপাতালে নেমে দাঁড়ায়। ফটকের সামনে গাড়ির দরজা খুলে রায়ান সাহেব ছুটে নামেন মেয়েকে বুকে জড়িয়ে। এনার নিস্তেজ দেহটা একেবারে ভারহীন লাগছে। মিসেস এসফা আর 2টো স্টাফ ওনার পেছন পেছন ছুটছে। ডাক্তার, কেউ একজন ডাক্তার ডাকুন, আমার মেয়েটা। রায়ান সাহেবের কণ্ঠে আতঙ্ক আর বেদনায় গলা ধরে আসে। এমার্জেন্সি গেটের ভেতর থেকে দ্রুত ছুটে আসে 2জন নার্স আর একজন প্যারামেডিক। স্ট্রেচারে করে এনা নিথর শরীরটা নেওয়া হয় ভেতরে। রক্তে ভেজা কাপড়টা হাতের চারপাশে কাচের টুকরো লেগে থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ মনে হয়। সাথে সাথে এমার্জেন্সি ইউনিটে ঢুকেই চিকিৎসকেরা দ্রুত কাজ শুরু করে দেয়। বাম হাতে রেডিয়াল ডেন থেকে রক্তপাত, ব্লাড প্রেশার নিচে, দ্রুত আইভি লাইন খোলো, ইনজেকশন রেডি করো। চিৎকার করতে থাকে ডিউটি ডাক্তার। রাজীব গান্ধীর একজন ডাক্তার হওয়ায় এনাকে সবাই চিনে, বিশেষ করে কঠোর ব্যবহারের জন্যে। একজন নার্স ভয়ে তো কাঁপতে কাঁপতে এনার হাতের কাপড়ের প্যাচটা খুলে দেয়, আর একজন চাপ দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে। আরেকজন ব্লাড স্যাম্পল নিয়ে দৌড়ে চলে যায় ল্যাবে। এদিকে রায়ান সাহেব ভেতরে ঢোকার চেষ্টা করলে নার্স তাকে বাইরে আটকে দেয়। প্লিজ স্যার, আমাদের একটু সময় দিন। কান্না গিলতে গিলতে পেছনে সরে আসেন রায়ান সাহেব। কাচের বাইরে দাঁড়িয়ে থাকেন, স্ত্রীর হাত শক্ত করে ধরে। ভেতর থেকে মাঝে মাঝে শুনতে পাওয়া যায় ডাক্তারদের তড়িঘড়ি নির্দেশ। সেলাই করো, নার্ভ কেটেছে কিনা খেয়াল রাখো, ব্লাড রিজার্ভ অন করো, হ্যান্ড মুভমেন্ট টেস্ট করো। প্রায় আধ ঘন্টা পরে একজন সিনিয়র ডাক্তার এসে কথা বলেন রায়ান সাহেবের সাথে। আমরা ডাক্তার এনাকে স্থিতিশীল অবস্থায় এনেছি। অনেক রক্তক্ষরণ হয়েছে, ক্ষত সেলাই করা হয়েছে, ইনজেকশনও দেওয়া হয়েছে ইনফেকশন ঠেকাতে। তবে শারীরিক যতটা না বিপদ, মানসিক অবস্থা আরও বেশি বিপজ্জনক। তিনি একবার দীর্ঘশ্বাস নিয়ে চুপ করে যান। আমরা একজন সাইকিয়াট্রিস্টকে ডেকেছি। আপনার মেয়েকে অন্তত 72 ঘন্টা আমাদের মানসিক পর্যবেক্ষণে রাখতে হবে। এটা আত্মহত্যার স্পষ্ট চেষ্টা। মিসেস এসফা আরেক দফা ভেঙে পড়েন কান্নায়। পাশে বসে থাকা রায়ান সাহেব চোখে পানি আড়াল করে শুধু বলেন, আমার মেয়েটাকে বাঁচান প্লিজ। দিনের তীব্র আলো কমে সন্ধ্যা নামতে থাকে। এনা এখন কেবিনে, মুখটা নিস্তেজ, চোখ বন্ধ, বাম হাতে ব্যান্ডেজ মোড়ানো, ডান হাতে স্যালাইনের সই ঢোকানো। মেশিনগুলো ধীরে ধীরে তার নীরব বুকের ওঠানামা রেকর্ড করছে। বিছানার পাশে চেয়ারটায় বসে আছেন রায়ান সাহেব। চোখ দুটো লাল, নিঃশব্দে মেয়ের কপালের দিকে তাকিয়ে আছেন। পাশে বসে থাকা মিসেস এসফা মেয়ের আঙ্গুলের ডগা চেপে ধরে বসে আছেন, একটু নড়ছেন না। এদিকে রায়ান সাহেব কিছু ভাবতে থাকে। চোখের সামনে শুধু একটা নাম ঘুরতে থাকে বারবার, ইন্তিশার ইয়াসির।
সেই তখন থেকে অহনার শাড়ির আঁচল ধরে রেখেছে ইস্তিয়াক। ছাড়াছাড়ির কোনো নাম নেই। এদিকে সন্ধে ঘনিয়ে রাত চলে এসেছে। অহনাকে রাতের জন্য প্রস্তুত হতে হবে, কিন্তু ইস্তিয়াক কিছুতেই অহনাকে ছাড়ছে না। অহনা বেশ বিরক্ত হয়। যতই আঁচল ছাড়ানোর চেষ্টা করে, ইস্তিয়াক ততই শক্ত করে ধরে রাখে। কিছুটা বিরক্ত আর কিছুটা লজ্জা নিয়ে অহনা বলে, প্লিজ ছাড়ুন, রাত হয়ে গেছে, আমাকে তৈরি হতে হবে। ইস্তিয়াক এগিয়ে ঘোর লাগা চোখে অহনার দিকে তাকিয়ে থাকে। বিয়ের প্রথম রাতের পর মেয়েটা তার কাছে আরো বেশি আকর্ষণীয় লাগছে। এক অদ্ভুত সৌন্দর্য যেন ঘিরে রেখেছে অহনাকে। তবে অসহায় স্বরে ইস্তিয়াক বলে, একটু আদর করিও না। রাতে ঠিকভাবে কিছুই করতে পারিনি। এখনো যদি কিছু না করি তবে নিজের পৌরুষত্ব নিয়ে সন্দেহ হবে, যা খুব লজ্জার। আপনি একটা নির্লজ্জ, জানলে বিয়েই করতাম না। কিছু না করতে নির্লজ্জ বলছো না? তুমি আমার পৌরুষত্বের উপর প্রশ্ন তুলে ভালো করনি। এবার কিন্তু ছাড়ছি না। এই কথা বলেই ইস্তিয়াক অহনার আঁচল টেনে ধরতেই অহনা সোজা গিয়ে মুখ থুবড়ে পড়ে ইস্তিয়াকের নগ্ন লোমশ বুকে। আর একটুও সময় না নিয়ে ইস্তিয়াক এক ঝটকায় তাকে নিজের প্রশস্ত বুকে জড়িয়ে ধরে। এক হাতে অহনার কোমর শক্ত করে চেপে ধরে, আর অন্য হাতে অহনার লাজরাঙা মুখটা উঁচু করে ধরে। তারপর পুরুষালী ঠোঁট মিলিয়ে দেয় অহনার ঠোঁটের ভাঁজে। বেশ কিছুক্ষণ ধরে ঠোঁট আঁকড়ে ধরে থাকে নির্লজ্জ প্রেমিকটা। এদিকে ইস্তিয়াকের হাত কোমর থেকে উঠে আসে অহনার কাঁধে। অহনা বাধা দিতে চাইলে ইস্তিয়াক ঠোঁট হালকা কামড়ে দেয়। এতে অহনা থেমে যায়। তখন ইস্তিয়াক অহনার বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে দিয়ে অহনাকে শুয়ে দেয়। ঠিক তখনই কেউ দরজা ধাক্কাতে থাকে। বিরক্ত হয়ে ইস্তিয়াক অহনাকে ছেড়ে দিলে অহনার সঙ্গে সঙ্গে ওয়াশরুমে পালিয়ে যায়। আর রোম্যান্সে ব্যাঘাত ঘটায় হতাশ ইস্তিয়াক রাগে গায়ে টি শার্ট জড়িয়ে দরজা খুলে বেরিয়ে যায়। রাগে দুঃখে নিজের মনেই বলে ওঠে, শালার সারা জীবন সিঙ্গেল থাকাই ভালো ছিল। বিয়ের পরেও শান্তি নেই। এখন বুঝলাম দেরিতে হলেও। রাত ৮টা। একে একে দুটি গাড়ি থামিয়ে শান্তি মঞ্জিলের গেটে। দারোয়ান সালাম ঠুকে কনে পক্ষদের গেট খুলে দিতেই গাড়ি দুটো ভেতরে প্রবেশ করে। গাড়ির ভেতর থেকে মাথা বের করে উষার সামনে তাকায়। চোখের সামনে সফেদ রাজপ্রাসাদ সদৃশ একটি ডুপ্লেক্স বাড়ি। রাজকীয় আভা ছড়াচ্ছে বাড়ির আশেপাশে লাগানো লাইটিং এর জন্য। গাড়ি সাইডে পার্ক করতে একে একে গাড়ি থেকে নেমে পড়ে সবাই, আর তাদের এগিয়ে নিতে আসে ইস্তিয়াক সহ ইমন সাহেব। কুশল বিনিময় সেরে সকলে বাড়িতে প্রবেশ করে। ইমন সাহেব ইয়ানুর আলমকে দেখে খুশিতে নিজের বেয়াইকে রেখে উষার বাবাকে টেনে নিয়ে যান গল্প করার জন্য। কতদিন পর ওনাদের দেখা হয়েছে, অনেক কথা জমে আছে। এদিকে উষা, আন্নি, মারুয়া চেয়ে চেয়ে সম্পূর্ণ বাড়ি দেখছে। অসাধারণভাবে সাজানো বাড়ির প্রতিটি কোণা, আধুনিকতা আর আভিজাত্যের ছোঁয়া। শান্তি মঞ্জিলের কর্তা ইমরান চৌধুরীর সহধর্মিণী অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার দুই ছেলে, ইমন সাহেব ও রায়হান সাহেব, আর দু ভাইয়ের একমাত্র বোন ইতি চৌধুরী, যিনি সপরিবারে কানাডায় থাকেন। ইমন সাহেব প্রেম করে পালিয়ে বিয়ে করায় ইমরান সাহেব তাকে বাড়ি থেকে বের করে দিলে রাগে ইমন সাহেব আর কখনো শান্তি মঞ্জিলে আসেননি। ছোটখাটো চাকরি করে সানা বেগমকে নিয়ে ভাড়া থাকতেন। এরপর ভাগ্য আর পরিশ্রমে জোরে ইন্ডিয়াতে চাকরির অফার পান। ইমরান সাহেবকে যাওয়ার কথা বললে ইমরান চৌধুরী সমস্ত সম্পর্ক চূড়ান্তভাবে ছিন্ন করে ফেলেন। কষ্টে মুখ ফিরিয়ে নেন ইমন সাহেবও। বুকের ওপর পাথর চেপে দীর্ঘ এত বছর দূরে থেকেছেন। ইন্ডিয়াতে যাওয়ার পর বহুবার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও বাবা জেদের কাছে হার মেনেছেন। কথা কখনো হয়নি। দীর্ঘ এত বছর পর ছেলেদের জেদে যখন বাংলাদেশে ফিরে আসেন, তখন জানতে পারেন ইমরান সাহেব আর বেঁচে নেই। এতদিনে জমানো কষ্ট, বাবার মৃত্যুতে না আসতে পারা, সবকিছু মিলিয়ে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ইমন সাহেব। বাবার মৃত্যু আজও তিনি মেনে নিতে পারেননি। এমন সময় সানা বেগম নাস্তা হাতে এগিয়ে আসে উষাদের দিকে। হাসি মুখে নাস্তা টেবিলে রেখে সবার সাথে পরিচিত হয়। তখন ওপর থেকে নেমে আসে অহনা আর রায়হা। অহনা বাবা মা আর পরিবারের লোকজনকে দেখে কেঁদে ফেলে। দ্রুত সবার কাছে গিয়ে বসে পড়ে, আলাপ করতে থাকে। বাকি সবাই মেয়েকে দেখে খুশি হয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতে থাকে। তখন রায়হা তার বড় মাকে বলে ওঠে, ডাক্তার কফি চেয়েছে।
সাথে সাথে সানা বেগম উঠে রান্নাঘরে চলে যায় কফি বানাতে। এদিকে রায়হা উষাদের বলে বাড়ি ঘুরে দেখার জন্য। সবাই রাজি হয়ে উঠে পড়লে রায়হা সবাইকে নিয়ে উপরে উঠে যায় বাড়ি দেখাতে। তবে তখনই সানা বেগম উষাকে ডেকে উঠলে উষা ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায় কারণ জানতে। উষা জিজ্ঞেস করে, আন্টিকে ডেকেছিলেন? উষামা, কফিটা একটু ডাক্তারকে দিয়ে আসবে? আসলে আমার এখানে একটু কাজ পড়ে গেছে, যেতে পারছি না। অচেনা জায়গা হলে উষা না বলতে পারে না, তবে ভাবতে থাকে এই সুযোগে রেড চেরিকে খুঁজে বের করতে সাহায্য চাইতে পারবে। সে রাজি হয়ে যায় কিন্তু বলে, ওনার রুম তো চিনি না। সানা বেগম সাথে সাথে জবাব দেয়, যেন আগেই জানতেন উষা কি বলবে। দোতলার একটা কালো দরজা চোখে পড়বে, ওটাই তোমার উনার ঘর। এবার যাও, কফিটা ঠান্ডা হয়ে গেল। আর কিছু মনে করো না মা, প্রথম দিনেই কাজ করিয়ে নিচ্ছি। উষা মিষ্টি হেসে জবাব দেয়, সমস্যা নেই আন্টি, আপনি আমার মায়ের মতো, মেয়ে হয়ে এতটুকু করতেই পারি। সানা বেগম হেসে উষার মাথায় আদরে হাত বুলিয়ে দেয়। মেয়েটা এখনো আগের মতোই আছে। কথা শেষ করে উষা কফি হাতে উপরে উঠে যায়। দোতলায় উঠে উষা নজরে আসে সব ঘরের দরজা সাদা, শুধুমাত্র বাম পাশের একটা দরজা কালো। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে উষার কাছে। ভাবতে থাকে, লোকটার কি কালো রং এতটাই প্রিয় যে দরজাটাও কালো? তবে এত কিছু ভাবলেও নিজের দিকে নজর যায় না। সেও তো আজ নিজেকে কালো শাড়িতে মুড়ে রেখেছে। কারো পছন্দের রং বা কারো পছন্দের মানুষ। কফি হাতে উষা দরজায় বেশ কয়েকবার নক করে, তবে সাড়া না পেয়ে হালকা ধাক্কা দেয় দরজায়। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা কারোর সঙ্গে গায়ে গা লাগে। চোখ তুলে দেখে ইন্তিশার দাঁড়িয়ে আছে। অন্য হাতে ইন্তিশার কফি ধরা উষার হাতটা ধরে আছে। উষা দ্রুত সরে আসে। ইন্তিশার উষার হাত ছেড়ে দিয়ে রুমে গিয়ে ডিভানে বসে বলে ওঠে, এইখানে রাখো কফিটা। উষাও আর কিছু না বলে কফির কাপটা সামনে টেবিলে রেখে দেয়। যাওয়ার জন্য পা ঘোরাতে কানে আসে, মাই ডার্ক কুইন। কিছু বললেন ভাইয়া? বলছিলাম তোমাকে কালো রঙে মানায় না। উষার রাগ হয় ইন্তিশারের কথায়। সে তো কোনো কমপ্লিমেন্ট নিতে আসেনি, এসেছে কফি দিতে। এই কথায় অসভ্য লোকটাকে কে বোঝাবে? কিছু কঠিন কথা বলবে ভাবছিল উষা, তবে তখনই মনে পড়ে রেড চেরির কথা। নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবে বেরিয়ে যেতে চাইলে ইন্তিশার আবার বলে ওঠে, তুমি কিছু বলতে চাও? উষা অবাক হয়, লোকটা কিভাবে বুঝলো যে সে কিছু বলতে চায়। একটু অস্বস্তি লাগে। এদিকে ইন্তিশার সেটা টের পেয়ে ওকে স্বাভাবিক করতে বলে, সমস্যা নেই, তুমি নির্দ্বিধায় বলতে পারো যা বলতে চাও। আফটার অল আমি তোমার পরিচিত। এখানে এসো, বসো। ইন্তিশারের এই সহজ ব্যবহার দেখে উষা অবাক হয়। তবে ভালোই হয়েছে, এখন সে সাহায্যও চাইতে পারবে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ইন্তিশারের পাশে ফাঁকা ডিভানে বসে পড়ে। লম্বা একটা শ্বাস টেনে বলতে শুরু করে, রেড চেরি মানে? ইন্তিশার নামের একজনকে খুঁজতে সাহায্য লাগবে আপনার। বাবা যখন চাকরির সূত্রে ইন্ডিয়া ছিলেন তখন ওনার সঙ্গে আমার দেখা। উনি প্রতিবেশী ছিলেন, একজন মেডিকেল স্টুডেন্ট চেন্নাইয়ের মাদ্রাজ মেডিকেল কলেজে। তবে আমরা বাংলাদেশ চলে আসার পর 8 বছর হয়ে গেছে। আমি ওনার সঙ্গে কথা বলতে চাই আবারও। ইন্তিশার অবাক হয়। উষা এখনো তাকে মনে রেখেছে, খুঁজছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। তবে রূপাঞ্জল কেন তাকে খুঁজছে? ভালোবাসা না অন্য কিছু জানার জন্য সে প্রশ্ন করে, ভালোবাসো? না, তাহলে খুঁজছো কেন? জানি না, শুধু ওনাকে প্রশ্ন করার আছে অনেক। ইন্তিশার ভাবতে থাকে কি এমন প্রশ্ন যার উত্তর জানার জন্য এত বছর তাকে মনে রেখেছে। এবার বলে ওঠে ইন্তিশার জবাবে, যদি বলি শর্ত আছে। কি শর্ত? আমায় রোজ একটা করে চুমু দিতে হবে, পারবে? উষা যেন আকাশ থেকে পড়ে। যতটা ভেবেছিল লোকটা ততটা ভালো না, একদম অসভ্য, সাথে নির্লজ্জের চূড়ান্ত রূপ। রাগে ফুঁসে ওঠে উষা। আর এক মুহূর্ত এই ঘরে থাকা উচিত না, এই ভেবে তাড়াহুড়ায় ঘুরে দাঁড়ায়। কিন্তু পা যেই সামনে বাড়ায় অমনি ডিভানের কর্নারে ওর শাড়ির আঁচল আটকে যায়। ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার মুহূর্তে একটা শক্ত দৃঢ় হাত ওকে জাপটে ধরে। ইন্তিশারের হাত ঠিক যেন পাথরের মতো শক্ত, অথচ নরম সেই পরশে জ্বলে ওঠে শরীরের সমস্ত স্নায়ু। ইন্তিশারের আঙ্গুলগুলো ঠিক গলে গিয়ে বসে যায় উষার কোমরের চারপাশের মসৃণ কোমল সেই অংশটা যেন হঠাৎ ইলেকট্রিকের শক খায়। উষা থমকে যায়।
দম আটকে আসে বুকের মধ্যে। এক অদ্ভুত অচেনা কম্পন ছড়িয়ে পড়ে শরীর জুড়ে। শাড়ির ভাঁজে ওর কোমরের ঠিক নিচে ইন্তিশারের আঙুলের চাপ পড়ে, আর সেই স্পর্শটা যেন সরাসরি গিয়ে পড়ে ওর নাভির উপরে।